কাল সর্প আসছে। আসল গিবালাসির কথায় নদীর রক্ত হিম হয়ে গেল। দূরে দৃশ্যমান সেই সর্পিল নক্ষত্রপুঞ্জ, যা ধীরে ধীরে উজ্জ্বলতর হচ্ছে, ওঠাই কি সেই আদিম সত্তা, যার শক্তি নবপৃথিবীর গভীরে লুকিয়েছিল, যার প্রতীক প্রজেক্ট লাইরা ব্যবহার করেছিল, যার উত্তরাধিকার গিবালাসির রক্তে? এটা এটা সত্যি নয়, নদী অবিশ্বাসে বলল। কাল সর্প তো একটা ধারণা, একটা শক্তি, কোনো সত্তা নয়। তুমি ভুল জানো ছোট্ট নদী, আসল গিবালাসি বললেন। তার চোখে এখন আর ক্ষমতার লোভ নয়, বরং এক ধরনের ভীতি মিশ্রিত শ্রদ্ধা। কাল সর্প শুধু শক্তি নয়, শুধু রক্তরেখা নয়, ও হলো আদিম চেতনা। হাজার বছর আগে থেকে যার অস্তিত্ব, গ্রহের শক্তি ছিল তারই একটা অংশ, যা বহু যুগ আগে এখানে আটকা পড়েছিল। নক্ষত্রজীবীরা সেই শক্তির লোভে এসেছিল, গার্ডিয়ানরা সেই শক্তিকে পাহারা দিচ্ছিল বা ভয় পাচ্ছিল, আর গিবালাসির দুই সত্তাই চাইত সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে। আর আপনি? নদী জিজ্ঞাস করল। আপনিও তো নিয়ন্ত্রণ চেয়েছিলেন। আমি নিয়ন্ত্রণ চেয়েছিলাম সত্যি, কারণ আমি বিশ্বাস করতাম একমাত্র গিবালাসির রক্তরেখাই পারে ওকে শান্ত রাখতে, ওর ধ্বংসাত্মক দিকটা নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমি ওকে ডাকতে চাইনি। তিনি দূরে উজ্জ্বল হয়ে থাকা নক্ষত্রপুঞ্জের দিকে দেখালেন। তুমি ওর শক্তি ব্যবহার করেছ নদী, তুমি ওকে পথ দেখিয়েছ, তুমি ওকে জাগিয়ে তুলেছ। নদীর মনে পড়ল অরণ্যের শেষ কথা, কাল সর্প শুধু নিয়ন্ত্রণ নয়, ভারসাম্য। অরণ্য কি কিছু জানত? তাহলে এখন কি হবে? নদীর কণ্ঠস্বর কাঁপছে। এখনও আসবে, গিবালাসি বললেন, ওর শক্তির বিচ্ছিন্ন অংশকে, যা পৃথিবীর কেন্দ্রে ছিল, আর ওর রক্তরেখার যোগ্য বাহনকে, অর্থাৎ তোমাকে গ্রহণ করতে। আমি ওর বাহন হব না, নদী দৃঢ় প্রতিজ্ঞা করল। সে তার শক্তি অনুভব করার চেষ্টা করল, গ্রহের শক্তি নয়, তার নিজের ভেতরের শক্তি, যা তার মা তাকে দিয়েছিলেন। তোমার ইচ্ছায় কিছু হবে না নদী, গিবালাসি বললেন। কাল সর্পের আহ্বান উপেক্ষা করা যায় না, ও তোমাকে নিজের কাছে টেনে নেবে। হঠাৎ আশ্রয় স্টেশনের কাঠামো আবার কাঁপতে শুরু করল, কিন্তু এবার কোনো বিস্ফোরণ বা আক্রমণের কারণে নয়। এটা অন্যরকম কম্পন, গভীর, স্পন্দিত, যেন পুরো স্টেশনটাই কোনো বিশাল সত্তার আগমনে সাড়া দিচ্ছে। ভিউ পোর্টালে দেখা গেল সেই সর্পিল নক্ষত্রপুঞ্জ থেকে একটা আলোর রেখা তীব্র গতিতে স্টেশনের দিকে এগিয়ে আসছে। ও আসছে, গিবালাসি ফিসফিস করে বললেন। নদী তার সমস্ত শক্তি একত্রিত করল। সে পালাবে না, সে লড়বে। সে তার মায়ের স্বপ্নকে ব্যর্থ হতে দেবে না। সে তার নিজের ভাগ্য নিজে গড়বে। আলোর রেখাটা স্টেশনের শিল্ড ভেদ করে ঢুকে পড়ল। এটা কোনো ধ্বংসাত্মক শক্তি নয়, বরং পরিশুদ্ধ চেতনার প্রবাহ। সেটা সরাসরি হলঘরের দিকে এগিয়ে আসছে, নদীর দিকে। আসল গিবালাসি নদীর সামনে এসে দাঁড়ালেন, যেন তাকে রক্ষা করার চেষ্টা করছেন। তোমাকে ওর যোগ্য বাহন হতে হবে নদী, ওকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে ও সবকিছু ধ্বংস করে দেবে। আমি ওর বাহন হব না, নদী আবার বলল। আমি ভারসাম্য রাখব। আলোর রেখাটা নদীকে স্পর্শ করল। মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। নদীর মনে হল সে অসীম জ্ঞান আর শক্তির সমুদ্রে ডুবে যাচ্ছে। সে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে। সে কাল সর্পের আদিম চেতনা অনুভব করছে, বিশাল, উদাসীন, কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী। সে দেখল কালসর্পের উদ্দেশ্য নিয়ন্ত্রণ বা ধ্বংস নয়, বরং সম্পূর্ণতা, তার বিচ্ছিন্ন শক্তি আর তার রক্তরেখার বাহনকে ফিরে পাওয়া। সে দেখল গিবালাসির দুই সত্তার উচ্চাকাঙ্ক্ষা, রায়হানের লোড, নক্ষত্রজীবীদের ভুল, গার্ডিয়ানদের ভয়। সে দেখল তার মায়ের আত্মত্যাগ, অরণ্যের লড়াই, প্রজেক্ট লাইরার গোপন রহস্য। সে বুঝতে পারল কাল সর্প ভালো বা খারাপ নয়, ও শুধু আছে। ওর শক্তিকে যেভাবে ব্যবহার করা হবে, ফলও সেভাবে হবে। গিবালাসিরা চেয়েছিল নিয়ন্ত্রণ, রায়হান চেয়েছিল সংগ্রহ, নক্ষত্রজীবীরা চেয়েছিল জ্বালানি, কিন্তু নদী চায় ভারসাম্য। সে কালসর্পের শক্তিকে গ্রহণ করল, কিন্তু নিজেকে হারাতে দিল না। সে তার নিজের চেতনা, তার মায়ের দেওয়া উত্তরাধিকার, অরণ্যের ভরসা, সব কিছু দিয়ে সেই আদিম শক্তিকে আলিঙ্গন করল। হলঘরটা তীব্র আলোয় ভরে গেল। আসল গিবালাসি চোখ বন্ধ করে ফেললেন। যখন আলো কমল, নদী তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর আগের নদী নয়।
তার চোখ দুটো এখন আর শুধু সোনালি আভায় জ্বলছে না, তাতে মিশে আছে মহাকাশের গভীর নীল আর নক্ষত্রের আলো। তার শরীর থেকে শান্ত কিন্তু অপ্রতিরোধ্য শক্তি বিচ্ছুরিত হচ্ছে। সে কালসর্পের শক্তিকে গ্রহণ করেছে, কিন্তু তার বাহন হয়নি। সে তার সাথে একাত্ম হয়েছে, ভারসাম্য স্থাপন করেছে। এটা কিভাবে সম্ভব? আসল গিবালাসী অবিশ্বাসে তাকিয়ে রইলেন। তুমি তুমি ওকে নিয়ন্ত্রণ করেছ? নিয়ন্ত্রণ নয়। নদীর কণ্ঠস্বর এখন শান্ত, গভীর, কিন্তু তারুণ্যে ভরা। ভারসাম্য। ও শুধু সম্পূর্ণতা চেয়েছিল, আমি সেটা দিয়েছি, আমার শর্তে। আসল গিবালাসি বুঝতে পারলেন তিনি হেরে গেছেন। নদী তার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। সে শুধু ব্রিজ নয়, সে নিজেই এক নতুন শক্তি। সে পরিবর্তন কি তার শুরু। কিন্তু তখনই, যখন মনে হচ্ছিল সবকিছু শান্ত হয়ে গেছে, নদীর ভেতরে কালসর্পের সাথে একাত্ম হওয়া চেতনা অন্য কিছু অনুভব করল। একটা ক্ষীণ কিন্তু পরিচিত সংকেত। অরণ্য। সে এখনো গিবালাসির খারাপ সত্তার মনের গভীরে আটকে আছে। নদী তার নতুন শক্তি ব্যবহার করে সেই সংযোগ জোরদার করল। সে গিবালাসির খারাপ সত্তার মনের ভেতরে প্রবেশ করল। সেখানে সে দেখল অরণ্যকে, একটা অন্ধকার কারাগারে বন্দি, ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে গিবালাসির খারাপ সত্তা, যে নদীর এই পরিবর্তনে ক্রুদ্ধ আর ভীত। তুমি ওকে কেড়ে নিতে পারবে না, গিবালাসি হিসিস করে উঠল নদীর মানসিক উপস্থিতিতে। আমি কাটতে আসিনি, আমি নিতে এসেছি যা আমার। সে অরণ্যর দিকে তার শক্তি বাড়ালো, কিন্তু খারাপ গিবালাসি বাধা দিল। দুই সত্তার মানসিক লড়াই শুরু হলো। আর তখনই ঘটল চূড়ান্ত টুইস্ট। যখন নদী গিবালাসির খারাপ সত্তার মনের গভীরে লড়াই করছে, সে হঠাৎ করে অন্য একটা স্তরের চেতনার সন্ধান পেল। এটা অরণ্যের নয়, গিবালাসিরও নয়, এটা অন্য কারো। কেউ একজন খুব সাবধানে, খুব গোপনে গিবালাসির খারাপ সত্তার মনের ভেতরে লুকিয়েছিল প্রথম থেকেই। এই সত্তাটি শীতল, হিসেবি এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী। নদী অনুভব করল এই সত্তাটি গিবালাসির খারাপ সত্তাকে নিয়ন্ত্রণ করছিল না, বরং তাকে ব্যবহার করছিল। গিবালাসির উচ্চাকাঙ্ক্ষা, তার ক্ষমতার লোভ, সবকিছুই ছিল এই গোপন সত্তার খেলার অংশ। এই গোপন সত্তাটি কে? রায়হান? না, রায়হানের উপস্থিতি অন্যরকম ছিল। গার্ডিয়ান? না। নক্ষত্রজীবী? তাও নয়। তাহলে কে? নদীর মন ভয়ে হিম হয়ে গেল যখন সে বুঝল এই গোপন সত্তাটি হল চন্দ্রকান। সেই চন্দ্রকান যার কঙ্কাল গুহায় পাওয়া গিয়েছিল, যার নকল শরীর কন্ট্রোল রুমে ঘুমিয়েছিল। সে মারা যায়নি, তার সত্তা গিবালাসির খারাপ সত্তার ভিতরে লুকিয়েছিল। অ্যানুবিস ঠিকই সন্দেহ করেছিলেন, কিন্তু তিনি আসল সত্যটা জানতে পারেননি। চন্দ্রকান শুধু গুপ্তচর ছিলেন না, তিনি ছিলেন আসল মাস্টার মাইন্ড। তিনি গিবালাসির দুই সত্তাকে ব্যবহার করছিলেন, নক্ষত্রজীবী আর গার্ডিয়ানদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছিলেন, আর অপেক্ষা করছিলেন সঠিক সময়ের, যখন কাল সর্পের শক্তি প্রকাশ পাবে আর সেটা তিনি নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন। আর অরণ্য কি? শুধুমাত্র গিবালাসির কারাগারে বন্দী, নাকি চন্দ্রকানেরও কোনো পরিকল্পনা আছে তাকে নিয়ে?